দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। দিল্লি বিমানবন্দরে হেনস্থা, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সরকারি জমির ৩৮টি গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। বিলুপ্ত হচ্ছে র্যাব, নতুন বিশেষায়িত বাহিনী গঠন করবে সরকার। ভারতের পুশিন মুসলিম কমানোর কৌশল। যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ। শ্রমিকের নাম দেখিয়ে ভেকু দিয়ে চলছে খাল খনন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের শিকার হয়ে দেশে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডাক্তার জাহেদ। সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে ভারতকে আগেই জানানো হয়েছিল। শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছিল, কিন্তু সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২.৫ ঘন্টা বসিয়ে রাখে। এমন পরিস্থিতিকে আত্মসম্মানে আঘাত হিসেবে দেখে পাসপোর্ট ফেরত চেয়ে দেশে আসার সিদ্ধান্ত নেন জাহিদুর রহমান। তবে পরিস্থিতি বেগতিক দেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বারবার ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন। সরকারি জমি থেকে ৩৮টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এই ঘটনায় গাছগুলো জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের মাদাইপুকুর এলাকায় ৩৮টি ইউক্লিপটাস গাছ কেটে নেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ থেকে জমি পরিমাপ করে সরকারি খাস জমি চিহ্নিত করে লাল পতাকাযুক্ত খুঁটি স্থাপন করা হয়েছে। তবে বিএনপি নেতার দাবি, অভিযোগ সত্য নয়। তিনি নিজে গাছ কাটেননি। জমি লিজ নিয়ে গাছ রোপণ করা ফরহাদ হোসেন তাকে জানিয়ে গাছগুলো কেটেছেন। আর ফরহাদ হোসেন জানান, প্যানেল চেয়ারম্যানের চাওয়া ৫০,০০০ টাকা না দেওয়ায় তিনি কলকাঠি নেড়েছেন। সরকারি গাছ নয়, নিজের রোপণ করা গাছ কেটেছেন বলেও দাবি করেন ফরহাদ হোসেন। খাস জমি ওখানে ছিল না, ওরা একটা ডকুমেন্ট দেখাচ্ছে, ওরা বলছে না এটা জমিটা রাস্তার জমি, বলছে না রাস্তার জমি না, আমি জমিটা একজনকার কাছে কবলা নিচে দেখাইছে আমার কাছে। আমি অনুমতি দেওয়ার কি, আমি কি কোনো অনুমতির গিয়া রাখি? 10 বছর ধরে গাছগুলো আমি মানুষ করছি, আমি জানি এটা আমার জমি। এর আগে গাছ কাটার আগেই চেয়ারম্যান সাহেব আমাকে বলছিল যে গাছগুলা কাটতেছ, এই যে গাছগুলো তো ইউনিয়ন পরিষদের একটা আছে। তারপর বলছে কেন, আমি কি হয় ইউনিয়ন পরিষদ থাকতে পারে, তো এখন কথা আছে যদি আমাকে ৫০,০০০ টাকা দাও তাহলে আমি এগুলোর সমাধান করে দেবো। স্যার এখন লোক পেঠাইছি অফিস থেকে, লোক আসেন মাপে টাপে দেখলো, দেখে সরকারি জমি ফালাক গাড়ি দিল, সব গাছ তো সরকারি। রাস্তা শ্রেণীর জমি থেকে গাছ কর্তন করা হয়েছে, এই বিষয়ে আমরা সার্ভারের মাধ্যমে জায়গাটা চিহ্নিত করেছি। গাছ কাটার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। আলোচিত সমালোচিত এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করতে যাচ্ছে সরকার। র্যাবের পরিবর্তে নতুন বিশেষায়িত বাহিনী হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে র্যাব বিলুপ্ত করার প্রস্তাব করে নতুন আইনের একটি প্রাথমিক খসড়া তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়া আইনটি এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুতি পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে খসড়াটি প্রস্তুত করা হয়েছে, এতে সামান্য পরিবর্তন আসতে পারে, তবে মৌলিক কোনো পরিবর্তন করা যাবে না। শিগগির খসড়াটি মন্ত্রিপরিষদের বৈঠকে প্রাথমিক অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর এটা ভেটিং এর জন্য পাঠানো হবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ভেটিং এর পর সেটা ফের মন্ত্রিপরিষদের বৈঠকে নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নীতিগত অনুমোদনের পর তা সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে। বিল পাশ হলেই পরিণত হবে আইনে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা। বাংলাদেশে পুশিনের আড়ালে ভারত দেশটি থেকে মুসলিম কমানোর ন্যাক্কারজনক কৌশল গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মুসলিমের নাম কেটে দেওয়ার মধ্য দিয়ে
সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। আর নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তনের পর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এখন আসামের মতোই রাজ্যটিতে মুসলিম জনগোষ্ঠী কমানোর কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ ও আসামের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিমদের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে ভারতের বিজেপি সরকারের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। তবে এর কারণ কোনো বাংলাদেশি অনুপ্রবেশ নয়, বরং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের উচ্চ জন্মহার ও বাল্যবিয়ে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কোন জেলায় মুসলিম জনসংখ্যা 50% বেশি হয়ে গেলে হিন্দুত্ববাদের রাজনীতি করা বিজেপির জন্য নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন হয়ে পড়ে, আর তখনই মূলত ধর্মীয় কার্ড খেলা হয়। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত। প্রতিবেদন অনুযায়ী কার্ড খেলার অংশ হিসেবে বাংলাভাষী ভারতীয় মুসলিমদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশ সীমান্তে পুশিনের চেষ্টা করছে ভারত। তবে এরই মধ্যে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা বিজেপি সরকারের এই বৈষম্যমূলক প্রয়াসে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দিল্লির নীতি নির্ধারকদের মতে সীমান্তবর্তী মুসলিম সংখ্যা গরিষ্ঠতা ভবিষ্যতে ভারতের জন্য নিরাপত্তাজনিত হুমকি হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে কাছাকাছি অঞ্চলে চীনের অবস্থান এবং অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিংয়ের দাবির কারণে ভারত শঙ্কিত যে কোনো সীমান্ত সংঘাত দেখা দিলে এই বিশাল জনগোষ্ঠী কোন দিকে ঝুঁকবে। অথচ ভারতের উত্তরপ্রদেশ, বিহার বা কেরালা রাজ্যে বিপুল সংখ্যক মুসলিম থাকলেও সীমান্তবর্তী না হওয়ায় তা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ভারতের বিভিন্ন সামরিক থিঙ্ক ট্যাঙ্কের মতে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা নিয়ে ভারত একটি বিশেষ নিরাপত্তা অঞ্চল গড়ে তুলতে চায়, যেখান থেকে বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে পুশিন করার সামরিক রূপরেখা রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত হওয়া শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে যে এই চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং এটি দীর্ঘস্থায়ী ও টেকসই প্রমাণিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। খাল খননে কাগজে কলমে শ্রমিকের উপস্থিতি থাকলেও মাঠে ভিন্ন চিত্র। এসকেভেটো দিয়ে চলছে খনন কাজ, সঙ্গে প্রকল্পের টাকা লেনদেন ও তদারকিতে একজন নাইট গার্ডের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের দাতিয়া খাল খনন ও সংস্কার প্রকল্পে প্রায় ২৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। প্রকল্পটিতে ৫৯ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে দুটি ভেকু মেশিন দিয়ে পুরোদমে চলছে খনন কাজ, আর মাঠে ছিলেন মাত্র ৩ জন শ্রমিক। এসকেভেটর চালকদের দাবি, প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা চুক্তিতে তারা কাজ করছেন। তাদের বিল পরিশোধ করছেন জাহিদ নামের এক ব্যক্তি। যদিও বিস্তারিত খোঁজ নেওয়ার পর জানা গেছে, জাহিদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কেউ নন। তিনি উপজেলা বিআরডিবি অফিসের নাইট গার্ড। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকল্পের অর্থ লেনদেন ও কাজের দেখভাল করছেন। তবে জাহিদের দাবি, পিআইও যা করতে বলেন তিনি শুধু সেটাই করেন। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসানের দাবি, খালের তলা সমান করতে ভেকু ব্যবহার করা হচ্ছে, পরে শ্রমিকদের ফিনিশিংয়ের কাজ করানো হবে। অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ভেকু দিয়ে হচ্ছে অর্ধেক কাজ, আর অর্ধেক কাজ হচ্ছে শ্রমিক, তারা লেভেলিং, ড্রেসিং আর শুধু পড়লে মাটি কাটবে। এখন বর্ষার সময় তো শ্রমিকদের আসলে সম্ভব না। অ্যাকাউন্ট গুলো এখনো খুলতে পারিনি। কালকে আমি ডাকছিলাম, অ্যাকাউন্ট গুলো খুলে নেন, অ্যাকাউন্ট গুলো খুলে নিয়ে শ্রমিক রেডি করে নেন। শুধু শ্রমিক দিয়ে ৯/৬ নয়, প্রকল্প কমিটিতে তথ্য দেওয়া নিয়ে উঠেছে অভিযোগ। প্রকল্প কমিটির এক সদস্য অভিযোগ করে বলেন, তাকে না জানিয়ে শুরু হয়েছে খনন কাজ। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।